342 কোটি টাকা। অন্ধকার আকাশ, ঘন মেঘের গর্জন। ক্যামেরা দ্রুত গতিতে একটি ট্রেনের রেল লাইনের ওপর দিয়ে ছুটে চলছে। নিচে পটরির ধাতব শব্দ, খটখট খটখট। অজ্ঞাত কণ্ঠ, ভারী গলায়, টাকা মানুষকে শুধু কেনে না রে ভাই, টাকা মানুষের জাত চেনায়। ট্রেনের ভেতরে অন্ধকার, ছাদ থেকে আগুনের কুলফি ঝরছে। গ্যাস কাটারের নীল শিখা অন্ধকারে দানবের মতো হাসছে। কলকাতা শহরের 2024-এর ভিড়, প্রতিবাদী মিছিল, পুলিশের লাঠিচার্জ। অনির্বাণ চ্যাটার্জি মুখের ওপর সিগারেটের ধোঁয়া উড়িয়ে, সিস্টেমে যখন জং ধরে তখন চোর ছাদ কাটে না, চোর সিন্দুকের চাবি হাতে নিয়ে ভেতরে ঢোকে। একটি কাঠের বাক্স ভাঙা হচ্ছে। স্তূপাকার 500 টাকার নোটের ওপর বৃষ্টির জল পড়ছে। ট্রেনের ছাদে এক ছায়ামূর্তি, নিচে অন্ধকার গভীর জঙ্গল, বাতাসের শোঁ শব্দ। 342 কোটি টাকা। যদি একটা নোটও রাস্তায় পড়ে, গোটা শহর খুনোখুনি করবে। আর এই টাকা এখন মাঝ রাস্তায় হাওয়ায় ভাসছে। অধ্যায় 1। সিন্দুক যখন চলন্ত ট্রেন। দৃশ্য 1। সেলাম জংশন, রাত 8:15, বৃষ্টি ভেজা রাত। সেলাম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষ মাথায় পার্সেল ইয়ার্ড। বৃষ্টির তোড়ে সবকিছু ঝাপসা, হলুদ সোডিয়াম আলোয় বৃষ্টিগুলোকে তীরের মতো দেখাচ্ছে। প্ল্যাটফর্মে সাধারণ যাত্রীদের ভিড় থাকলেও এই বিশেষ পার্সেল ভ্যানটির চারপাশটা নিস্তব্ধ, কিন্তু থমথমে। ভারী কাঠের বাক্সগুলো ক্রেন দিয়ে তোলা হচ্ছে না, মানুষ দিয়ে তোলানো হচ্ছে। প্রতিটি বাক্সের গায়ে বড় বড় করে লেখা RBICONFIDENTIAL। রেল আধিকারিক চ্যাটার্জি, ঘাম মুছতে মুছতে, তাড়াতাড়ি হাত চালাও, ট্রেন ছাড়ার সময় হয়ে গেল। এই মাল চেন্নাই না পৌঁছানো পর্যন্ত আমার চাকরি সুতোয় ঝুলে আছে। আরপিএফ ইন্সপেক্টর সোমনাথ, আরে চ্যাটার্জি মশাই, এত ঘাবড়াচ্ছেন কেন? বন্দুকধারী জওয়ান আছে, সিলের ওপর সিল মারা আছে, মশা ঢোকার জায়গা নেই। সোমনাথ বাবু, মশা ঢোকে না ঠিকই, কিন্তু মানুষ তো ফোকর খোঁজে। আর এখন যে সময় বাজারে খুচরো পয়সা নেই, লোকে খ্যাপে আছে। 342 কোটির গন্ধ যদি একবার বাতাসে ছড়ায়, তবে আর রক্ষা নেই। দৃশ্য 2। অনির্বাণের ব্যক্তিগত জগৎ, ইমোশনাল ড্রামা। ইয়ার্ডের এক কোনায় দাঁড়িয়ে অনির্বাণ চ্যাটার্জি, পরনে সাধারণ সিভিল ড্রেস, কিন্তু চোখের চাউনি শিকারি পাখির মতো, ফোনটা কানে ধরা। অনির্বাণ, হ্যাঁ রুনু, বললাম তো, এবার আর মিস হবে না। পুজোর সপ্তমী থেকে দশমী পুরো ছুটি নিয়েছি। রুনু, ফোনের ওপারে। তোমার এই এবার গত 3 বছর ধরে শুনছি অনির্বাণ। এবারও যদি ডিউটির দোহাই দাও, আমি বাপের বাড়ি চলে যাব। ছেলেও জিজ্ঞাসা করছিল, বাবা কি এবারও ট্রেনের চাকা গুনবে? অনির্বাণ মৃদু হেসে, চাকা গুনতে গুনতেই তো দিন যায়। তবে এই অ্যাসাইনমেন্টটা শেষ হলেই মুক্তি। চেন্নাই পৌঁছে মাল হ্যান্ডওভার করব, ব্যাস। তারপর আমি শুধুই তোমাদের। সাবধানে থেকো। খবরে দেখলাম আবহাওয়া খারাপ, আর শুনলাম খুব রিস্কি মাল যাচ্ছে। টাকা কখনো রিস্কি হয় না রুনু, মানুষের লোভটা রিস্কি। রাখি এখন, হুইসেল দিচ্ছে। দৃশ্য 3। ট্রেনের ভেতর এবং রাজনৈতিক ষড়যন্ত্র, সাসপেন্স। ট্রেন নম্বর 11,064, সেলাম চেন্নাই এক্সপ্রেস। পার্সেল কোচটা একদম ইঞ্জিনের পিছনে নয়, মাঝামাঝি জায়গায় সেট করা হয়েছে। তার ঠিক পাশের কোচে 10 জন সশস্ত্র আরপিএফ জওয়ান। ট্রেনের ভেতরে অন্ধকারের কোণে বসে আছে 2 জন লোক। তাদের পোশাক শ্রমিকের মতো হলেও চোখের দৃষ্টি অস্বাভাবিক শান্ত। লোক 1, মাস্টার বলেছে 3 ঘন্টা সময় পাবো, তার মধ্যেই কাজ সাবার করতে হবে। 3 ঘন্টা অনেক, তার চেয়ে বড় কথা সিগন্যাল আসবে ওপর থেকে। লাল বাজারের ওই বড় কর্তা না গ্রিন সিগন্যাল দিলে আমরা ট্রেনের টিকিটও পেতাম না। কাট্টু কলকাতা, একটি বিলাসবহুল ড্রয়িং রুম। রাজনৈতিক নেতা শুভ্রাংশু তার দামি চামড়ার সোফায় বসে টিভিতে পশ্চিমবঙ্গের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির খবর দেখছেন। স্ক্রিনে লেখা, বকেয়া ডিএর দাবিতে সরকারি কর্মীদের বিক্ষোভ তীব্র। শুভ্রাংশু এক চুমুক পানীয় নিয়ে ফোনে কথা বলছেন। গাড়ি তৈরি রেখো, বৃদ্ধাচলম সেকশনে ট্রেন যখন স্লো হবে, কাজ যেন নিখুঁত হয়। মনে রেখো, ওই টাকা শুধু কাগজ নয়, 2026 এর নির্বাচনের টিকিট। যদি একটা বাক্সেও গড়বড় হয়, তবে সবাইকে ট্রেনের চাকার নিচে শুইয়ে দেব। দৃশ্য 4। মধ্যরাতের বিভীষিকা, থ্রিলার এবং ভয়। রাত 10:30। ট্রেন এখন লোকালয় ছেড়ে জঙ্গলের পথে। বৃষ্টির গতি বেড়েছে। ট্রেনের ছাদের ওপর বাতাসের আওয়াজ কোনো কান্নার মতো শোনাচ্ছে। হঠাৎ ট্রেনের ছাদের ওপর পায়ের শব্দ। বৃষ্টির শব্দের মাঝে সেই শব্দ পাওয়া অসম্ভব, কিন্তু ক্যামেরা দেখাচ্ছে 6 জন লোক কালো রেইনকোট পরে আষ্টে পৃষ্ঠে ছাদের সাথে লেগে আছে। তাদের পিঠে ভারী ব্যাগ, গ্যাস কাটার, অক্সিজেন সিলিন্ডার। ছাদের ওপর বিক্রম মাস্কের আড়াল থেকে, এখনই না, ব্রিজটা পার হতে দে, ওখানে আলো কম। নিচে গার্ডের কামরায় বসে অনির্বাণ একটা ডায়েরি লিখছে। হঠাৎ তার মনে হলো ওপর থেকে টুপটুপ করে কিছু পড়ছে। জল, কোনো পোড়া গন্ধ। অনির্বাণ জানালার বাইরে মাথা বের করল। তীব্র হাওয়া আর বৃষ্টিতে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু সে টের পাচ্ছে এই ট্রেনের স্পন্দন ঠিক নেই।
ট্রেনটা যেন একটু বেশিই দুলছে। ট্রেনের ইঞ্জিনের ড্রাইভারের কেবিনে এক রহস্যময় নীরবতা। ড্রাইভার বারবার ঘড়ি দেখছে। ড্রাইভার, আজ সিগন্যালটা বৃদ্ধাচলমে একটু বেশি সময় লাল থাকবে না? অর্ডার তো তাই আছে, ওভারহেড মেইনটেন্যান্স হচ্ছে না কি যেন। অনির্বাণ এবার উঠে দাঁড়াল। তার অন্তরাত্মা বলছে কিছু একটা ভুল হচ্ছে। সে আরপিএফ কোচটার দিকে এগোতে থাকল। করিডোর দিয়ে যাওয়ার সময় সে দেখল ট্রেনের ছাদ থেকে সূক্ষ্ম লোহার গুঁড়ো ঝরছে। লোহার গুঁড়ো চলন্ত ট্রেনের ছাদ থেকে। ঠিক সেই মুহূর্তে ট্রেনের লাইটগুলো একবার জ্বলে উঠে নিভে গেল। পুরো ট্রেন অন্ধকারে ডুবে গেল। শুধু ট্রেনের চাকার ঘর্ষণে আগুনের ফুলকি দেখা যাচ্ছে। অনির্বাণ টর্চ জ্বালিয়ে ওপরের দিকে তাকাল। দেখল ট্রেনের স্টিলের ছাদটা ধীরে ধীরে লাল হয়ে উঠছে। কেউ ওপর থেকে আগুনের শিখা দিয়ে ছাদটা কাটছে। অনির্বাণ চিৎকার করে উঠল, সোমনাথ, অ্যাটাক, ছাদে হামলা হয়েছে। কিন্তু সেই চিৎকার বাতাসের শোঁ শব্দে মিলিয়ে গেল। ঠিক তখনই একটা বিকট শব্দে ট্রেনের ছাদের একটা অংশ ধসে পড়ল পার্সেল ভ্যানের ভেতরে। অধ্যায় ১ এর সেই রুদ্ধশ্বাস মুহূর্তের পর যেখানে অনির্বাণ সিলিং থেকে লোহার গুঁড়ো পড়তে দেখেছিল, সেখান থেকেই শুরু হচ্ছে অধ্যায় ২। এটি অন্ধকার, আরও ভয়ঙ্কর এবং যান্ত্রিক শব্দের এক মরণ খেলা। অধ্যায় ২, মেঘের ওপর আকাশ। দৃশ্য ১, বৃদ্ধাচলমের নির্জনতা, রাত ১:১২। ট্রেনটি এখন তামিলনাড়ুর এক গভীর বনাঞ্চলের মধ্য দিয়ে যাচ্ছে। এই স্ট্রেচটি ডেড জোন নামে পরিচিত, কারণ একটাই, এখানে ওভারহেড ইলেকট্রিক লাইন নেই। ট্রেনটি এখন ডিজেল ইঞ্জিনের ভরসায় চলছে। ট্রেনের ওপরে কোনো হাই ভোল্টেজ তারের ভয় নেই, আর এটাই ডাকাতদের জন্য স্বর্গের দরজা খুলে দিয়েছে। বাইরে মুষলধারে বৃষ্টি। ট্রেনের ছাদে ৬ জন ছায়ামূর্তি। বৃষ্টির ঝাপটায় একে অপরকে দেখা যাচ্ছে না, শুধু রেইনকোটের ঘর্ষণ আর নিঃশ্বাসের শব্দ। বিক্রম গলা চড়িয়ে, মেশিন চালু কর, আকাশ এখন পরিষ্কার, আর নিচে কোনো যমদূত নেই। সজল কম্পিত হাতে গ্যাস কাটারের নবঘোরাল। একটা নীলচে আগুনের শিখা অন্ধকারের বুক চিরে বেরিয়ে এল। বৃষ্টির জল সেই আগুনের সংস্পর্শে এসে হিসহিস শব্দে বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। লোহার ছাদটা ধীরে ধীরে লাল হয়ে উঠছে। সজল, ওস্তাদ, হাওয়া খুব তেজ, শিখা বারবার নিভে যাচ্ছে। বিক্রম দাঁতে দাঁত চেপে, নিভলে চলবে না, মনে রাখবি সজল, আমরা কেবল ট্রেনের ভেতর ঢুকছি না, আমরা ইতিহাসের ভেতর ঢুকছি। ১ সেকেন্ড দেরি মানেই মৌত। ওই নিচে ৩৪২ কোটি রাখা আছে, ওটা আমাদের ৭ পুরুষের খিদে মেটানোর টিকিট। দৃশ্য ২, অনির্বাণের পাল্টা চাল, সাসপেন্স। নিচে আরপিএফ কোচে অনির্বাণ পাগলের মতো সোমনাথকে ধাক্কা দিচ্ছে, কিন্তু সোমনাথ আর বাকি ৮ জন জওয়ান গভীর ঘুমে আচ্ছন্ন। অনির্বাণ মেঝেতে পড়ে থাকা একটা জলের বোতল তুলে দেখল। জলের রংটা কেমন যেন ঘোলাটে। অনির্বাণ আতঙ্কে, ধ্যাততেরি, ডিনারের জলে ঘুমের ওষুধ মিশিয়েছে কেউ, ইন্টারনাল কলিউশন। অনির্বাণ জানে সে একা। ট্রেনের গতি এখন কমে ঘন্টায় ৩০ কিলোমিটারে নেমে এসেছে। সে বুঝতে পারল ট্রেনটি ইচ্ছাকৃতভাবে স্লো করা হয়েছে। সে দরজার লক খুলে বাইরে উঁকি দিল। অন্ধকারে ট্রেনের ছাদ থেকে আগুনের ফুলকি নিচে পড়ে বৃষ্টির জলে নিভে যাচ্ছে। সেই দৃশ্য দেখে অনির্বাণের শির দাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। অনির্বাণ, ওরা ছাদ কাটছে, শয়তানগুলো ছাদ কেটে ভেতরে ঢুকছে। সে নিজের সার্ভিস রিভলভারটা বের করল, কিন্তু চলন্ত ট্রেনের বাইরে ঝুলে ছাদে ওঠা প্রায় আত্মহত্যার সমান। বিশেষ করে যখন পশ্চিমবঙ্গের সমসাময়িক দুর্নীতির বাজারে অনির্বাণের মতো সৎ অফিসারের জীবনের দাম একটা বুলেটের চেয়েও কম। দৃশ্য ৩, সিন্দুকের উদর চেরা, অ্যাকশন ও থ্রিলার। ছাদের ওপর নীল শিখার কাজ শেষ। একটা ২ ফুট বাই ২ ফুটের চৌকো স্টিলের পাত আলগা হয়ে ভেতরে ধপাস করে পড়ে গেল। নিচে অন্ধকার গহ্বর। বিক্রম টর্চ জ্বলাল। শক্তিশালী আলোর রেখা গিয়ে পড়ল সার দিয়ে সাজানো সিল করা কাঠের বাক্সগুলোর ওপর। বিক্রম, দড়ি নামা, সজল, তুই আর কালু নিচে যা, শুধু ২০ আর ১৬ নম্বর বাক্স। মনে থাকে যেন বেশি লোভ করবি না, যা পারবি গামছায় বেঁধে ওপরে পাঠাবি। সজল আর কালু দড়ি বেয়ে নিচে নামল। ভেতরের ভ্যাবসা গরম আর টাকার গন্ধে তাদের মাথা ঘুরে গেল। চারদিকে শুধু বাক্স আর বাক্স। তারা জানত না এই নোটগুলো সয়েলড, তারা শুধু জানত এগুলো টাকা। কালু একটা শাবল দিয়ে ১৬ নম্বর বাক্সের ওপর আঘাত করল। করকর শব্দে কাঠ ফেটে গেল। ভেতরে প্লাস্টিকের মোড়কে মোড়া থরে থরে ৫০০ টাকার নোটের বান্ডিল। কালু উত্তেজনায়, ওস্তাদ, এ তো এলাহি ব্যাপার, পুরো ঘর তো টাকায় ঠাসা, সব নিয়ে নি। বিক্রম ওপর থেকে নিচু স্বরে চিৎকার করে, হারামজাদা, সময় নেই, ওজন বেড়ে গেলে আমরা পালাতে পারবো না। ৫-৬ কোটির বেশি ছবি না, ২০২৬-এর ভোটে আমাদের দাদাকে শুধু সেটুকুই পাঠাতে হবে, জলদি কর। দৃশ্য ৪, রাজনৈতিক ডায়েরি। প্রেক্ষাপট ২০২৪ কলকাতা। ফ্ল্যাশব্যাক বা প্যারালাল সিন।
কলকাতার এক অভিজাত ক্লাবের বারে বসে আছেন প্রভাবশালী নেতা শুভ্রাংশু। তার সামনে বসে আছে এক পুলিশ কর্তা। শুভ্রাংশু: শুনুন কমিশনার সাহেব, এই যে টাকাটা যাচ্ছে এটা তো অচল নোট, কাগজ হিসেবে যাচ্ছে। ওটা যদি মাঝপথে একটু কমে যায় কারো কিছু এসে যায় না। সিস্টেম তো এমনিতেই ধুঁকছে। শিক্ষায় কেলেঙ্কারি, রেশনে কেলেঙ্কারি। একটা ট্রেন ডাকাতি হলে লোকে দুদিন পর ভুলে যাবে, কিন্তু ওই টাকাটা আমাদের দরকার। নজর এড়িয়ে এই টাকাটাই আমাদের অক্সিজেন দেবে। পুলিশ কর্তা: কিন্তু অনির্বাণ চ্যাটার্জি আছে ওখানকার সিকিউরিটিতে। ছেলেটা হাড় বজ্জাত। অনির্বাণ? ও তো একটা ট্রেনের চাকা, লাইনের বাইরে যেতে পারবে না। ওর জন্য ব্যবস্থা রাখা আছে। দৃশ্য 5, ট্রেনের ভেতর মুখোমুখি। ক্লাইম্যাক্স। অনির্বাণ কোনো ক্রমে পাইপ বেয়ে ট্রেনের ছাদে ওঠার চেষ্টা করছে। বৃষ্টিতে হাত পিছলে যাচ্ছে বারবার। হঠাৎ একটা ঝটকায় সে ট্রেনের ছাদে একটা হাত রাখতে পারল, কিন্তু ওপরে উঠতেই সে দেখল ডাকাত দলের একজন সদস্য পাহারায় দাঁড়িয়ে। ডাকাত? কে রে? অনির্বাণ উত্তর দেওয়ার সুযোগ পেল না। ডাকাতটি লাথি মারল অনির্বাণের হাতে। অনির্বাণ ঝুলতে থাকল। নিচে দ্রুত গতিতে পিছিয়ে যাচ্ছে লোহার লাইন আর পাথর। এক চুল ফসকালেই মৃত্যু। এদিকে সজল আর কালু 4টে বড় গামছায় নোটের বান্ডিল বেঁধে ওপরে পাঠাচ্ছে। বিক্রম সেগুলো টেনে তুলছে। বিক্রম: হয়ে গেছে, কুইক। ট্রেনটা আবার স্পিড নিচ্ছে। বৃদ্ধাচলম ইয়ার্ড আসছে, লাফ দিতে হবে। অনির্বাণ দাঁতে দাঁত চেপে আবার ওপরে উঠল। এবার সে রিভলভার তাক করল। অনির্বাণ: হ্যান্ডস আপ, নড়লে খুলি উড়িয়ে দেব। বিক্রমের মুখে কোনো ভয় নেই। সে বৃষ্টির মধ্যেও একটা বিড়ি ধরাল। বৃষ্টির জল তার বিড়ি নেভাতে পারছে না। বিক্রম: অফিসার সাহেব, আপনি ভুল লাইনে দাঁড়িয়ে আছেন। এই টাকাটা আপনার সরকারের নয়, এটা আমাদের তকদিরের। আপনি কি সত্যিই চান আপনার বউ রুনু আর আপনার ছেলে আপনার মরামুখ দেখুক? অনির্বাণ থমকে গেল। ডাকাতটা ওর পরিবারের নাম জানল কি করে? তার মানে এই ষড়যন্ত্রের শিকড় অনেক গভীরে। বিক্রম: আমাদের কাজ শেষ। এখন আপনার পালা। হয় আমাদের যেতে দিন, নয়তো এই বৃষ্টির রাতে কোনো এক স্টেশনের প্ল্যাটফর্মে আপনার লাশটা পড়ে থাকবে, যাকে সবাই বলবে দুর্ঘটনা। ঠিক সেই মুহূর্তে ট্রেনের হুইসেল বেজে উঠল। বৃদ্ধাচলম স্টেশনের আলো দেখা যাচ্ছে। বিক্রম আর তার দল টাকা নিয়ে এক এক করে অন্ধকার জঙ্গলের দিকে ঝাঁপ দিতে শুরু করল। অনির্বাণ যখন ট্রিগার চাপতে যাবে, দেখল তার রিভলভারে কোনো বুলেট নেই। ডিউটিতে যাওয়ার আগে কেউ কৌশলে ম্যাগাজিন খালি করে দিয়েছে। অনির্বাণ চিৎকার করে উঠল, কিন্তু তার কণ্ঠস্বর ট্রেনের ইঞ্জিনের গর্জনে চাপা পড়ে গেল। চ্যাপ্টার হুক, দ্য ক্লিফ হ্যাঙ্গার। পরদিন সকালে চেন্নাই এগমোর স্টেশনে যখন ট্রেনের দরজা খোলা হলো, তখন দেখা গেল অনির্বাণ চ্যাটার্জি পার্সেল ভ্যানের ভেতরে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার গায়ে চুরির অপরাধী হিসেবে তকমা দেওয়ার জন্য কিছু নোট ছড়িয়ে রাখা হয়েছে। পুলিশ তাকে হাতকড়া পরাল। অনির্বাণ আবছা গলায়: আমি না, ওরা ছাদ কেটেছে। তদন্তকারী অফিসার: ছাদ কাটলে তো ওপর থেকে কাটবে চ্যাটার্জি সাহেব, কিন্তু কোচের দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। আর আপনার ব্যাগে এই 50 লাখ টাকা কেন? অনির্বাণ বুঝতে পারল সে এক গভীর মাকড়সার জালে আটকে গেছে, যেখানে চোরেরা এখন সাধু আর রক্ষকই ভক্ষক। I am innocent. To our mutual understanding, Commissioner.